নমস্কার, ওয়েবস অব মিস্ট্রির রহস্য জগতে সবাইকে স্বাগতম। আজ মানুষ বিজ্ঞানের জগতে এলডোরাডো খুঁজে পেয়েছে। সেই প্রাচীনকালের আদিম মানুষেরা দাবানলের পোড়া মাংস খেয়ে আগুনের ব্যবহার শেখে। শিকারের জন্য হাতিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থেকে শুরু করে মানুষ আজ পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশে পাড়ি দিয়েছে। বেতার এবং ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের মানুষেরা যোগাযোগ করছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে মানুষের জানার আগ্রহের জন্য। কিন্তু সব ক্ষেত্রেই কি সফলতা আসে? কিছু কিছু ক্ষেত্রে অধিক কৌতূহলের জন্যই অপরিমেয় মূল্য চোকাতে হয়। আর তার থেকেও খারাপ হলো কোনো অজানা বিষয় নিয়ে ঠাট্টা তামাশার খোরাক তৈরি করা। সায়কদার কথায়, মানুষ হলো চিরকালই বারমুখ জীব। কৌতূহলের জেরেই হোক বা তর্কের খাতিরে মানুষ বারবার এই সীমা লঙ্ঘন করে। তবে পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই গল্প শুনলেই উপলব্ধি করতে পারবেন। আপনারা শুনছেন বাংলার এক অনন্য সাহিত্য নিবেদন ওয়েবস অব মিস্ট্রি। ওয়েবস অব মিস্ট্রি নিবেদিত বিভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের গল্প, দি বোলেস্কাইন হাউস। ডিয়ার ওয়েন, আশা করি তুমি ভালোই আছো। লাস্ট মান্থ তুমি আমাদের বাড়ি এসে নিজের সাহসিকতার কথা বলেছিলে, আর তোমার অতিপ্রাকৃতিক ও অলৌকিক বিষয়ে আগ্রহের কথাও জেনেছি। শুনেছি তুমি নিজেও নাকি অনেকবার অতিপ্রাকৃতিক বিষয় আঁচ করার জন্য ভুতুড়ে ও হানাবাড়িতে অভিযান চালিয়েছ, তবে আশান্বিত ফল পাও, তাই একটু হতাশ হয়ে পড়েছ। স্কটল্যান্ডে একটি পরিত্যক্ত বাড়ি আছে, বলতে পারো দি মোস্ট হন্টেড প্লেস ইন স্কটল্যান্ড। আশা করি তুমি ওখানে যেতে উৎসুক। আমার মতে ওই জায়গায় একদিন অভিযান চালালেই তুমি সফল হবে। মাই ডিয়ার ওয়েন, তুমি যদি অলৌকিককে অনুভব করতে চাও আমাদের বাড়িতে এসো, বাকিটা বিস্তারিত আলোচনা হবে। হেনরি জোসেফ। 7th মার্চ চিঠিটা পাঠিয়েছেন। আজ 10th মার্চ, একটু আগেই চিঠিটা হাতে পেলাম। আমার ঠাকুরদা অ্যালিফ রুবেনের প্রিয় বন্ধু হেনরি জোসেফ, ওনার লেখা এই চিঠি। সাম্প্রতিক একটা অনুষ্ঠানে ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম। সেখানে সন্ধ্যার দিকে বেশ একটা জমজমাট গল্পের আসর বসে, যার আলোচ্য বিষয়ে অলৌকিক ঘটনা, ভূত, প্রেত, ড্র্যাকুলা, জুম্বি, এইসব আজগুবি কাল্পনিক ভ্রম নিয়ে। সেখানে আমিও উপস্থিত ছিলাম। তাদের আজগুবি গল্প শুনে আমি বলেছিলাম, এইসবে আমি বিশ্বাস করি না। ভূত তো নেহাতি ফাঁকা মস্তিষ্কের অদ্ভুত চিন্তাভাবনা। এই কথা শুনে তো একজন বিদ্রূপ করে বললেন, আপনি মশাই ঘরে বসে থাকলে কি আর ভূত দেখতে পারবেন? আমি উত্তরে বলেছিলাম, না দেখার কি আছে মশাই, আমি তো বহু নাম করা ভুতুড়ে জায়গায় পুরো রাত কাটিয়েছি। তা ভূতের কি একটুখানি সময় হলো না একবার দেখা দেওয়ার? এই তো কিছুদিন আগের কথা, আলসের একটা রাজবংশীয় গোরস্থানে রাত কাটালাম। ভূত তো দূরের কথা, ভূতের চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না। শুধু যা ঘুমটা নষ্ট করে মশার কামড় খেলাম। আর একবার একটা পরিত্যক্ত পুরো রাজপ্রাসাদে রাত্রি যাপন করতে গিয়েছিলাম বটে, যদিও ওটা মোটেই মানুষের থাকার যোগ্য ছিল না। চারিদিক গাছপালায় ঢেকে গিয়েছিল, বিষধর সাপ বা অন্যান্য পোকামাকড়ও থাকতে পারে এই ভেবে কার্বলিক অ্যাসিডের শিশিরাও সঙ্গে রেখেছিলাম। সিঁড়ি বেয়ে উঠে গেলাম দোতলায়। মাঝের দিকের একটা ঘর তুলনামূলক পরিষ্কার গোছে, শুকনো পাতাগুলো একটু সরিয়ে দিয়ে বসে পড়লাম। মাথার উপর ছাদটা অর্ধেক আলগা। সে রাতে অবশ্য একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। মাঝরাতে হঠাৎ একটা খড়খড় শব্দ শুনতে পাই, পাশের ঘর থেকে আসছে। আলোটা নিয়ে ওই ঘরে গেলাম, দেখলাম কেউ নাই। খানিক গলায় বিরাম দিয়ে আবার বলতে যাচ্ছি, ঠিক এমন সময় একজন বলে উঠল, তারপর তারপর? আমি বললাম, তারপর আর কি? আলো রেখে একটু হাতে করে ঝোপঝাড়গুলো সরিয়ে দিলাম। দেখলাম একদল ছোট কুকুরছানা ঠান্ডায় আশ্রয় নিয়েছে। বিশ্বাস করুন,
সারা রাত জেগেও মুখে সাদা কালি মাখা বৃহৎ হাত পা বিশিষ্ট লালা ছড়া ভূত আমি দেখতে পেলাম না। এ কথা শুনে অনেকে হাঁ করে তাকিয়ে বসেছিল। অনেকে তো এগুলো মন গড়ার কথা বলে ব্যঙ্গস্বরে হাসলেন। তার মধ্যে আবার কিছুজন বললেন, যেদিন বাগে পড়বেন সেদিন বুঝবেন ঠেলা, এইসব নিয়ে ঠাট্টা করবেন না মশাই। সেদিন অনেকেই অনেক কথা বললেন, দাদু কিন্তু একটা কথাও বলল না। আজ চিঠিতে পুরো ঘটনা বললেন। ওনার এই অলৌকিক দর্শনের জোরালো প্রতিশ্রুতি আমাকে উৎসুক করেছে বই কি। আমি ঠিক করলাম কালই যাব। পরদিন সকালে আমার আস্তাবলের সব থেকে তেজি ঘোড়াটা নিয়ে বেরিয়ে পড়লাম নিমিংটন এডিনবার্গের উদ্দেশ্যে। সূর্যের আলো তখনও প্রখরভাবে এসে পড়েনি, শুধু যা দিনের মৃদু আভা এসে পড়েছে। বেলা যে হয়নি তা নয়, আসলে ঘন কুয়াশার জন্য রোদ ঠিক প্রভাব বিস্তার করতে পারেনি, যদিও উত্তর গোলার্ধে গ্রীষ্মকালেতেও তেমন প্রভাব বিস্তার করে না। সমতল ভূমি পার করে উচ্চভূমির ওপর দিয়ে যাচ্ছি। জানতাম পাহাড়ি এলাকা, সকালে কুয়াশা থাকলে ঠান্ডা লাগবে, তাই কোটের সঙ্গে জাম্পারটাও পরেছিলাম। কিন্তু এই ঠান্ডায় জাম্পার উপেক্ষা করেই শীতল বাতাস শরীরে স্পর্শ করছে। গা শিরশির করে উঠল। শীতল বাতাসে মুখটা জমে গেলেও এভাবে সকাল সকাল শান্ত পরিবেশে একা একা ঘোড়া ছুটিয়ে যেতে কিন্তু মন্দ লাগছে না। আর তাছাড়াও উত্তেজনার টান তো আছেই। ধীরে ধীরে কুয়াশা সরে গিয়ে হালকা মিষ্টি রোদ এসে পড়েছে। লানার্ক থেকে নিউইংটন এডিনবার্গ যেতে সময় লাগার কথা প্রায় 2 ঘন্টা, কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টাতেই পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকেই 3 নম্বর ঘরটা দাদু, আমি ওখানেই গেলাম। তিনি আমাকে আসতে দেখে বেশ খুশি হয়েছেন, সেটা তার মুখের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। আরে আরে ওয়েন, আসো আসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমার মনে হয় তুমি ক্লান্ত, এতটা পথ এসেছো, একটু বিশ্রাম নিয়ে নাও, পরে সব ঘটনা খুলে বলবো। দাদু বইটা রেখে আরও নানা কথা বলে চলল। আমি দেয়ালের দিকে তাকিয়ে। দেয়ালে একাধিক মেডেল ঝুলছে, টেবিলে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো 10টা ট্রফি, যা দাদু তার গত 75 বছরে অর্জন করেছেন। আর তার ঠিক পাশেই একটা দেয়াল আলমারি, তাতে নানান চিত্তের নানান ভাষার বই রাখা। আর ডান দিকের দেয়ালে ঘড়ির পাশে দেখলাম আমার ঠাকুরদা অ্যালিফ রুবেনের ছবি। বিকালে দিবানিদ্রা থেকে উঠে ফায়ার প্লেসের সামনে গেলাম। ফায়ার বক্সের ভেতরে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর তার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে যাচ্ছে চিমনি বেয়ে ওপরের দিকে। দাদু চেয়ারে বসে চায়ের পেয়ালা হাতে ওই দিকেই তাকিয়েছিল। আমি সেখানে এসেছি সেটা খানিকক্ষণ পরে বুঝতে পারলেন উনি। ঘোর কাটিয়ে একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমার ঠাকুরদার মৃত্যু কি করে হয়েছিল জানো? না, আমার জন্মের আগেই উনি মারা যান। শুনেছি কোনো অগ্নি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার। বহু বছর আগে স্কটল্যান্ডের স্কটিশ গেলিক নামক স্থানে একটা চার্চ ছিল, যার দক্ষিণ পূর্ব দিকে বৃহৎ স্বচ্ছ খরস্রোতা নদীর নেস দিয়ে ঘেরা, আর পাহাড়ের উপরে আছে একটা কবরস্থান। একদিন ওই চার্চ মেরামতির কাজ চলছিল। কোনো দুর্ঘটনাবশত ওই চার্চে আগুন লেগে যায়, আর ওই চার্চের ভেতরে থাকা সবাই আগুনে পুড়ে মারা যায়। পুরো চার্চ পুড়ে ছারখার হয়ে যায়। তারপর ওই চার্চটির ধ্বংসাবশেষ ভেঙে ওর উপরে একটা লজ তৈরি হয় 1760 সালে, যেটির স্থাপনা করেন কলোনেল আর্কিবোল্ট। তিনি ছিলেন ফ্রেসার অফ লোভার্ট নামক ইংল্যান্ড আর্মি, যিনি জ্যাকোবাইটের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মূলত তাকে ইরিটেট করার জন্যই এই হান্টিং লজটি তৈরি করেন। ওই লজে একটি গুপ্ত সুড়ঙ্গ ছিল, যা কবরস্থান পর্যন্ত বিস্তৃত। সেখানে একজন স্থানীয় উইজার্ডকে কবর দেওয়া হয়। ওই লজটিতে নানা সমস্যা দেখা দিতে থাকে। প্রতিদিন কিছু না কিছু
অলৌকিক ঘটনা ওখানে ঘটত, তাই উনি ওই লজটি বিক্রি করে দেন। অ্যালিস্টেন ক্রাউলি ওই লজটি কিনে নেয়। তিনি ছিলেন একজন সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী, একজন কালা জাদুকর। তার জীবনের কোনো জটিলতা দূরীকরণের উদ্দেশ্যে তন্ত্র সাধনার জন্য এই বাড়িটি কিনেছিলেন। তার মতে এই বাড়িটি তার কাজের জন্য উপযুক্ত। বাড়িটি কিনে তিনি নতুন দরজা লাগান। নরকের দ্বার যে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতু দিয়ে একদম নরকের দ্বারের ন্যায় দরজা তৈরি করান এবং জানালার কাঁচগুলো উইজারদের জাদুগুলোকে কাঁচ দিয়ে তৈরি করান, যাতে একসাথে ওই বাড়িতে অনেক আত্মার জমায়েত হতে পারে। এবং একটা নির্দিষ্ট রীতি মেনে 6 মাস প্রার্থনা করলে গার্ডিয়ান অ্যাঞ্জেল নামক সোভিয়রকে আহ্বান করা যায়। সোভিয়র প্রকট হলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা জাতিকে রক্ষা করেন। অ্যালিস্টেন ক্রাউলি তার তন্ত্রগুরুর আদেশে কাজ শুরু করেন। তিনি 12টি রাজার আত্মাকে ডাকেন, কিন্তু এই কাজ 3 মাস চলার পর ওনার তন্ত্রগুরুর চিঠি পেয়ে জানতে পারেন কিছু একটা ভুল হচ্ছে তার প্রার্থনায়। তিনি ঠিকটা জানার জন্য প্যারিস চলে যান তার গুরুর কাছে। আর ওই প্রার্থনা টানা 6 মাস না করে মাঝে বিঘ্ন ঘটায়। ওখানে দুষ্ট শক্তি ছাড়া পায় এবং ওই বোলেস্কাইন হাউস অভিশপ্ত হয়ে যায়। এমনকি ওই বাড়ির জানলার কাঁচ দিয়ে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত অলৌকিক প্রভাব বিস্তারিত। ওই বাড়ি দেখাশোনার জন্য একটি দারোয়ানকে রাখেন। তার 2-3 দিনের মধ্যেই দারোয়ানের 2 সন্তানের রহস্যজনক মৃত্যু হয়। তারপর এই সব অলৌকিকে অবিশ্বাসী একজন গিটারিস্ট লেড জেপলিন ওই বাড়িটি কেনেন, কিন্তু উনিও ওই বাড়িতে বেশি দিন থাকতে পারেননি। বাড়িটি বিক্রি করে দেন বিখ্যাত প্রডিউসার জিমি পেজকে। তিনিও থাকতে পারলেন না। ওই বাড়িটি মাঝে মাঝে অগ্নিদগ্ধ হয়। এতক্ষণ ফায়ার বক্সের ক্রমে যাওয়া আগুনের দিকে তাকিয়ে কথা বলছিলেন। এবার একবার দাদু আমার দিকে তাকালেন। তাঁর চোখের কোণে জল জমে এসেছে। নিজেকে একটু সামলে নিয়ে আবার বলতে শুরু করলেন। তোমার দাদু, আমার প্রিয় বন্ধু অ্যালিপ রুবেন আর আমি ছোট থেকেই অনেক রোমাঞ্চকর অভিযান করেছি। অনেক দুঃসাহসিক কাজও ওই তালিকার মধ্যে পড়ে। আবার অনেক কাজের জন্য পুরস্কারও পেয়েছি। তখন তোমার মতোই বয়স, রক্ত গরম ছিল, তাই কিছু মনে হতো না। 52 বছর বয়সে আবার একটা নতুন অভিযানের পরিকল্পনা করে তোমার দাদু অ্যালিপ। আমিও সঙ্গ দিয়েছিলাম। বলেছিল বোলেস্কাইন হাউসের রহস্য ভেদ করবে 1 রাত কাটিয়ে। একদিন আমরা দুজনে গেলাম বোলেস্কাইন হাউসে। ওই রাতে আমরা নানান অলৌকিক ঘটনার সম্মুখীন হই। তারপর হঠাৎ ওই বাড়িতে আগুন লাগতে শুরু করে। তখন অ্যালিপ আমাকে বাইরে ঠেলে দেয় আর দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর ওই পুরো ঘরে আগুন লেগে যায়। অ্যালিপ নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়ে গেছে। যদি ওই দিন নিজে বেরিয়ে পড়তো, তাহলে আজ আমার বদলে অ্যালিপ বেঁচে থাকতো। এইসব শুনে আমার গলাটাও ভারী হয়ে এলো। আমার মনে অনেক প্রশ্ন জমে ঘোর হয়ে আসছে, কিন্তু আমার গলার সামনে এসে আটকে গেল। আমি কিছু বলতে পারলাম না। ছোটবেলা থেকে এটা শুনেই বড় হয়েছি যে অগ্নি দুর্ঘটনায় ঠাকুরদার মৃত্যু হয়, কিন্তু এটার মধ্যে এত ইতিহাস, এত নিঃস্বার্থ বন্ধুত্ব, ত্যাগ এবং ভালোবাসা লুকিয়ে আছে তা এতদিন পর্যন্ত আমার অজ্ঞাত ছিল। ঠাকুরদা আজ মারা গিয়েও অমর। এতক্ষণে দাদু একটু স্বাভাবিক হয়েছেন। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি এখনো যেতে চাও ওই বাড়িতে? হ্যাঁ, নিশ্চয়। এটা কিন্তু খুব বিপজ্জনক বাবা। এই জেদের জন্যই আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। আমি বাধা দিয়ে বলে উঠলাম, ওটা তো অলৌকিক নাও হতে পারে, স্বাভাবিক কারণও তো হতে পারে। আগুন তো যে কোনোভাবে লাগতে পারে। শুকনো কাঠে কাঠে ঘষা লেগে আগুন লাগতে পারে, কিংবা কোনো ধাতব ঘর্ষণজনিত ফলেও আগুন লাগা সম্ভব। এমন আরও অনেক কারণ থাকতে পারে। আমি জানতাম তুমি এটা বিশ্বাস করবে না। ঠিক আছে, তোমাকে যেতে বারণ করবো না।
তুমি যাবে, কিন্তু একটাই শর্ত, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। খানিকক্ষণ উভয়েই চুপ করে রইলাম। বাড়িটা মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে রইল। এতক্ষণে ফায়ার বক্সের আগুনটা নিভে গিয়েছে। পুড়ে যাওয়া কাঠগুলো থেকে একটা পাতলা ফিনফিনে ধোঁয়া বেরিয়ে আসছে। জানালার বাইরে অন্ধকার নেমে এসেছে। তাহলে কাল যাওয়া হবে। কাল 12 মার্চ, আজ থেকে 23 বছর আগে এই দিনেই অ্যালিফ মারা গিয়েছিল। পরের দিন দিনের আলোয় প্রয়োজনীয় সামগ্রী কিনে আনলাম। রাতের অন্ধকার নামতেই বোলেস্কাইন হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঘন্টা তিনেকের মধ্যেই পৌঁছে গেলাম। পাহাড়ের পাদদেশে ঘোড়ার গাড়িটি বেঁধে রেখে হাঁটতে শুরু করলাম। খানিকটা যেতেই চোখে পড়ল ওই বাড়িটা। নিকষ অন্ধকারের মধ্যে রক্তবর্ণ চাঁদের আলো এসে পড়েছে ওই বাড়িটার ওপর। আরও খানিকটা হেঁটে পৌঁছালাম বোলেস্কাইন হাউসের একদম সামনেই। হাতঘড়িতে দেখলাম রাত 10:15। তারপর দাদু দরজা খুললেন। টর্চ হাতে আমরা দুজনেই প্রবেশ করলাম। দরজা খুলতেই একটা অস্বস্তিকর বৃষ্টির গন্ধ ঘিরে তুলল। গন্ধটা ভেসে বেড়াচ্ছে ওই বাড়ির বাতাসে। ছাদের প্রায় অর্ধেক অংশ ভেঙে মেঝেতে পড়ে। জানালার কাঁচগুলো অনেক জায়গায় ভাঙা। জানালার কাছে গিয়ে ওই পাল্লাগুলো স্পর্শ করতেই ছ্যাক করে একটা ঝটকা অনুভব করলাম, যেন আমার হাত বেয়ে পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর জানালার দিকে তাকাতেই তাক লেগে গেল। যেটা ঘটল সেটা অব্যাখ্যেয়। কাঁচটি একটা আয়নায় পরিণত হয়েছে। সেই আয়নায় আমার প্রতিবিম্ব তো ফুটে উঠছে, কিন্তু বাকি সব বদলে গেছে। বোলেস্কাইন হাউসের বদলে একটা বৃহৎ লম্বা হলঘর, তাতে অনেক বেঞ্চ পাতা, আর দেয়ালে মোমবাতি জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে পেছনের দিকে ফিরলাম। না, আমি তো এখানেই আছি। সব তো আগের মতোই আছে। তাহলে এই আয়নায় এইসব দেখাচ্ছে কেন? আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু দাদু কোনো উত্তর দিলেন না। শুধু যা দাদুর মুখের কোণে একটা মিহি হাসি ফুটে উঠল। দাদু সামনের দিকে হাত বাড়ালেন। হাতে ঠিক সোজা লক্ষ্য করে দেখলাম একটা 3 ফুট ছোট দরজা। তারপর আমাকে ওখানেই নিয়ে গেলেন। দরজা খুলে দেখলাম একটা সুড়ঙ্গ গোছের। তারপর দাদু বললেন, এর ভেতরে যাও, এই শরীরে যেতে পারবো না। তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। দাদুর কথাটা শুনে অবাক লাগলো ঠিকই, কিন্তু দাদুর কথা ফেলতে পারলাম না। দাদু বলেছেন মানে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে, এই ভেবে ওই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলাম। খানিক হাঁটার পরেই একটা উগ্র পচা গন্ধে গা গুলিয়ে ওঠে। নাক চাপা দিয়ে আর একটু ভেতরে গেলাম। টর্চের আলো সামনের দিকে ফেলতেই আতঙ্কে গার্তবর্ণ ফ্যাকাশে হয়ে উঠল। দেখলাম একটা কবর খোঁড়া, আর তার ঠিক পাশেই রাখা একটা পচা গলা দেহ। তারপর একটা খড়খড় শব্দ শোনা গেল। বাইরের দিকে তাকাতেই দেখলাম সুড়ঙ্গের দরজা বন্ধ হতে শুরু করেছে। আমি আপ্রাণ দৌড়ে লাফিয়ে কোনো রকমে ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে পড়লাম, আর তার ঠিক সঙ্গে সঙ্গেই প্রচণ্ড শব্দে দরজা বন্ধ হয়ে গেল। তারপর চোখ পড়ল দাদুর দিকে, অনেকটা দূরে দাঁড়িয়ে। আমি সেখানেই গেলাম। তারপর জিজ্ঞাসা করলাম, দাদু, ওই সুড়ঙ্গে কি আছে, আর কেনই বা যেতে বলেছিলে আমাকে ওখানে? কই না তো, আমি তো কিছু বলিনি। আমি তো প্রথম থেকেই এখানে দাঁড়িয়ে, আর তুমিও তো এখানেই দাঁড়িয়েছিলে। দাদু যদি কিছু নাই বলে থাকে তাহলে ওটা কে? আমি দাদুর দিকে আর একবার তাকালাম। আমি কিছু বলতে যাচ্ছি, তিনি ইশারায় থামিয়ে দিলেন। দেখলাম দাদু একটি নির্দিষ্ট দিকে তাকিয়ে আছেন, যেন তিনি কিছু অনুভব করতে পারছেন। বাড়ি জুড়ে একটা আশ্চর্য নিস্তব্ধতা বিরাজ করছে। খানিকক্ষণ পরেই একটা বেল পড়ল। হাত ঘড়িতে দেখলাম রাত 12টা।
সদর দরজার চৌকাটের ফাঁক দিয়ে লাল আলো ঠিকরে পড়ছে ভেতরের দিকে। তারপর দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। একটা অদ্ভুত উচ্চ শব্দ তরঙ্গে পুরো বাড়ি গম গম করে উঠল। ধীরে ধীরে চোখের সামনে যা ছিল সব বদলাতে শুরু করলো, ঠিক যেমনটা ওই আয়নাতে দেখা যাচ্ছিল। কোনোদিন ভয় না পাওয়া এবং সব সময় ভয় নিয়ে খিল্লি করা ছেলেটিরও আজ ভয়ে গলা শুকাতে লাগলো। এই সব চোখের সামনে ঘটতে দেখে রোম খাড়া হয়ে উঠল। ওলেস্কাইন হাউস পরিণত হয়েছে ভীষণ বড় একটা চার্চে। বারান্দাটা একটা বড় হল ঘরে রূপান্তরিত হয়েছে। সদর দরজা থেকে সামনে পর্যন্ত দুই দিক সারিবদ্ধভাবে বেঞ্চ পাতা। দেয়ালে মোমবাতিগুলো একে একে সব জ্বলে উঠল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। দরজার বাইরে থেকে একটা তীব্র লাল আলো প্রবেশ করতে লাগলো। তারপর ওই তীব্র লাল আলোর মধ্যে থেকে 12 জন বিদেহী রাজার অবয়ব ভেতরে এলো, সঙ্গে আরো 5 জন কালো স্যুট কোট পরা দেয়াকৃতি। তার মধ্যে একজন এগিয়ে গেল সামনের দিকে। সামনের অন্ধকারের মধ্যে থেকে ফুটে উঠলো একটা ক্রস, তবে স্বাভাবিক ক্রসের মতো না, ক্রসটা উল্টো। তারপর দাদু আবার বলে উঠল, হ্যালিপ। এই বলে ক্রসের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি হাতটা আটকে দিলাম। দেখলাম দাদুর চোখ জলে ভিজে গেছে। ওই কালো কোট পরা ঠাকুরদার অবয়বী পকেট থেকে একটা কালো বই বার করে ক্ষীণ কণ্ঠে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে শুরু করলো। আর মাঝে মাঝেই প্রার্থনা থামিয়ে অপার্থিব হাসি আসতে লাগলো। ওই হাসি শুনে রক্ত শীতল হয়ে ওঠে। কি ভয়ঙ্কর সেই হাসি! তারপর অবয়বটি একটি মাংসের খুলি ক্রসের ওপর ধরল, আর তা থেকে ফুটন্ত রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সে রক্ত হাতে করে গডের পায়ে মাখিয়ে দিল। তারপর আবার সেই ভীষণ হাসির চিৎকার। তার এই অশুভ হাসিতে যেন ভেঙে পড়ছে আকাশ। ওই অবয়বটি ধীরে ধীরে একটা বিভৎস দানবীয় মূর্তিতে পরিণত হলো। তার চোয়াল বিদারিত হয়ে বেরিয়ে এসেছে হিংস্র ক্যানাইন দাঁত। মাথায় ফুরফুরে বাদামি চুলের পরিবর্তে আবির্ভূত হয়েছে ভেড়ার জ্বলন্ত শিং। চোখগুলো কোঠরের মধ্যে প্রবেশ করেছে। হাতের 5টা আঙুল মিলিয়ে গিয়ে 3টে বৃহৎ নখর আঙুলে পরিণত হয়েছে। শীর্ণ পাতলা চেহারা নিমেষে প্রকাণ্ড দেহ ধারণ করলো। তারপর ওই অবয়বটি আমাদের দিকে ঘাড় ঘোরালো। তার অভিশপ্ত উগ্র চাহনিতে হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। তারপর আবার তার হাড় হিম করা বিভৎস হাসি। হঠাৎ ক্রসে ধূপ করে আগুন জ্বলে ওঠে। আস্তে আস্তে ওই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটা সজোরে ধাক্কা অনুভবে ছিটকে পড়লাম বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। দরজা বন্ধ হয়ে গেল। পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। খেয়াল করলাম দাদু ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। আমি ছুটে যেতে চাইলাম, কিন্তু কোনো অজানা শক্তি আমায় আটকে দিল। জামার পকেটে হাত দিয়ে দেখলাম একটা চিঠি। তাতে লেখা আছে, মাই ডিয়ার ওয়েন, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি জানতাম ওই বাড়িতে আগুন লাগার পরে ওই বাড়ি অন্তত একজনের আহুতি নেয়। সেদিন তোমার ঠাকুরদাও দিয়েছিল। আজ আমি আমার প্রিয় বন্ধুর কাছে চলে গেলাম। ভালো থেকো, হেনরি জোসেফ। আমার চোখ থেকে অশ্রুধারা বাঁধ ভাঙা নদীর মতো বয়ে যেতে লাগলো। আমার এই জেদের কারণেই আজ দাদু আত্মবলিদান দিলেন, আর চাইলেও কোনোদিন ফিরে পাওয়ার উপায় নেই। ওই দিনের পর থেকে আর কোনোদিন অজানা বিষয়ে খিল্লি করি না। বিশ্বাস অবিশ্বাসটা পুরোপুরি মনের ওপর ছেড়ে দিয়েছি। এখন আর জেদ করে বা তর্ক ধরে ভুতুড়ে জায়গায় রাত কাটাই না। সেই দিন ওই মূল্য চোকানোর পর আর কোনোদিন সাহস হয়ে ওঠেনি। মনের মধ্যে ভয় জন্মেছে। আমি এখন ভীতু হয়ে গেছি।
আপনারা এতক্ষণ শুনছিলেন দি বোলেস্কাইন হাউস। ওয়েভস অব মিস্ট্রি কোনোভাবেই কুসংস্কার প্রচার করে না। আশা করি সকল শ্রোতারা কুসংস্কার মুক্ত হয়ে গল্পগুলি উপভোগ করেন। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরব। স্টে সেফ, স্টে হ্যাপি।